আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। অবশেষে ছাত্র হত্যার গ্লানি নিয়ে পদত্যাগ করতেই হল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে। তার উপদেষ্টা প্রকাশ সিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। 2025 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই নেপালে এক অভূতপূর্ব গণ আন্দোলনের সূচনা হয়। দেশটির রাজধানী কাঠমান্ডু এবং আশেপাশের এলাকায় হাজারো তরুণ তরুণী রাস্তায় নেমে আসেন দুর্নীতি বিরোধী স্লোগান তুলে এবং একই সঙ্গে সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে। এই আন্দোলনকে গণমাধ্যমে এবং আন্দোলনকারীরা নিজেরাই অভিহিত করেছেন জেন জেড প্রটেস্ট নামে, কারণ আন্দোলনের নেতৃত্বে ছিল মূলত নেপালের তরুণ প্রজন্ম, স্কুল ও কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই প্রতিবাদ দ্রুত রূপ নেয় সহিংসতায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 19 জন প্রাণ হারান এবং শতাধিক আহত হন। ঘটনাস্থলে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হলে সরকার রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে। নেপালের গণবিস্ফোরণের আদ্যোপান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। বিক্ষোভ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংসদ ভবন ঘিরে থাকা পুলিশ ব্যারিকেড ভেঙে কিছু অংশগ্রহণকারী ভেতরে ঢুকে পড়ে। এরপরই সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করে, কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শেষ পর্যন্ত গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে অনেকে মাথা ও বুকে গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত সিভিল হাসপাতাল, ন্যাশনাল ট্রমা সেন্টার এবং এভারেস্ট হাসপাতালে নেওয়া হয়। ন্যাশনাল ট্রমা সেন্টার কর্তৃপক্ষ জানান অন্তত 10 জন রোগী এসেছে যাদের মাথা ও বুকে গুলির আঘাত রয়েছে। আরও 20 জনের বেশি গুরুতর আহত। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তত 19 জন মারা যান। আন্দোলনকারীরা হাতের কাছে যা পেয়েছে, গাছের ডাল, পানির বোতল দিয়ে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলির সামনে কার্যত তা অসহায় হয়ে যায়। সোমবার সকাল 9টায় আন্দোলন শুরু হয়। স্থান হিসেবে বেছে নেওয়া হয় কাঠমান্ডুর অন্যতম প্রতীকী এলাকা মৈতীঘর মণ্ডল, যা শহরের ব্যস্ত সংযোগস্থল এবং একই সঙ্গে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিত। হাজার হাজার তরুণ ধীরে ধীরে এখানে জড়ো হতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত নেপালে আগে কখনো দেখেননি তারা। প্রথম দিকে শান্তিপূর্ণভাবে সবকিছু চলছিল, কিন্তু পরে হঠাৎ মোটরসাইকেলে আসা কিছু শক্তিশালী যুবক ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। তারাই পরে ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান দুপুর 1টা নাগাদ পরিস্থিতি সম্পূর্ণ ভয়ঙ্কর হয়ে ওঠে। এ সময় নিরাপত্তা বাহিনীর আক্রমণে বিক্ষোভকারীরা গলিগুলো দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীর চারপাশে টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অবস্থার আরও অবনতি হলে কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে। প্রথমে মৈতীঘর ও সংসদ ভবনের আশেপাশে কারফিউ থাকলেও পরে তা বিস্তৃত করা হয় রাষ্ট্রপতির বাসভবন, শীতল নিবাস, উপরাষ্ট্রপতির বাসভবন, লাইনচ ওর সহ বিভিন্ন এলাকায়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আন্দোলনের আয়োজকদের নিয়ে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেন। তার এই মন্তব্য অনেকটা বারুদে আগুন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। তিনি বলেন, যারা নিজেরাই স্বাধীন নয়, চিন্তাভাবনায় স্বাধীন নয়, তারা স্বাধীনতার কথা বলছে। তারা কোথা থেকে স্বাধীনতা পাবে? তার এই মন্তব্য তীব্র ক্ষোভের সৃষ্টি করে তরুণদের মধ্যে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই আন্দোলনটা অনেকটা বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো করেই পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলে। বাংলাদেশের তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ছাত্রদের ন্যায্য দাবিকে তাচ্ছিল্য করে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেন, ঠিক তেমনি নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির এই বক্তব্য যেন তরুণদের গায়ে আগুন ধরিয়ে দেয়। নেপালের জেনারেশন জেড আন্দোলন দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। এটি শুধু দুর্নীতি নয়, বরং তরুণ সমাজের দমিত কণ্ঠস্বর, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য, তথ্য প্রযুক্তি নির্ভর জীবনে বাধা এবং রাজনৈতিক অবিশ্বাস সবকিছুরই প্রতিফলন।
দেশটির প্রায় ৬৫% জনসংখ্যা তরুণ। তারা ভবিষ্যতে নেপাল গড়বে, কিন্তু তাদের মতে রাজনীতিবিদরা তাদের গুরুত্ব দিচ্ছে না। নেপালের অর্থনীতি ব্যাপকভাবে প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। প্রবাসীরা যোগাযোগ রাখে সামাজিক মাধ্যমে, যা হঠাৎ করে বন্ধ হওয়ায় অর্থনৈতিক এবং সামাজিক আঘাত উভয় লেগেছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়ে আন্দোলন দমনে গুলি চালানোর তীব্র নিন্দা জানায়। তাদের বক্তব্য, অবৈধভাবে প্রাণঘাতী এবং অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়া মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। আমরা স্বাধীন তদন্ত দাবি করছি। নেপালের তরুণ সমাজের ক্ষোভ নতুন নয়। বছরের পর বছর ধরে চলমান দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব তাদের হতাশা আরও গভীর করেছে। একটি বড় উদাহরণ হল ২০১৭ সালের এয়ার বাস চুক্তি, যেখানে নেপাল এয়ারলাইন্স দুটি A330 বিমান কেনে। দীর্ঘ ৫ বছরের তদন্ত শেষে দুর্নীতি দমন সংস্থা প্রকাশ করে যে এই চুক্তিতে সরকারি কোষাগারে প্রায় ১.৪৭ বিলিয়ন রুপি ক্ষতি হয়েছে। কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা দোষী সাব্যস্ত হলেও জনগণের বিশ্বাস ফিরে আসেনি। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ২০২২ সালে এবং বাংলাদেশ ২০২৪ সালে দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে গণ আন্দোলনে সরকারের পতন ডেকে এনেছিল। সেই ঘটনাগুলো নেপালের তরুণদের অনুপ্রাণিত করে। একই সময়ে ফিলিপাইনের রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নেপালের তরুণরা সেই সাথেই দেখেছিল নিজেদের দেশের রাজনীতিবিদদের সন্তানদের টিকটক ভিডিও, যেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছে, অথচ সাধারণ নাগরিকদের মাথাপিছু আয় মাত্র $১৩০০। এই বৈপরীত্য ক্ষোভে আরও আগুন জ্বালিয়ে দেয়। ক্ষোভের আরেকটি বড় কারণ হল সরকারের হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সরকার ঘোষণা করে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়া হবে। কারণ হিসেবে বলা হয়, এসব প্ল্যাটফর্ম নেপালে নিবন্ধন করেনি। নিবন্ধনের শর্ত ছিল স্থানীয় প্রতিনিধি নিয়োগ, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নিযুক্ত করা এবং স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা। টিকটক, ভাইবার ও উইটকের মতো কিছু প্ল্যাটফর্ম এই নিয়ম মানলেও বেশিরভাগই তা করেনি। ফলে ৪ সেপ্টেম্বরের পর থেকে সেগুলো বন্ধ করে দেয়া হয়। সরকার দাবি করে ভুয়া আইডি থেকে গুজব ও সাইবার অপরাধের কারণে সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে। অথচ নেপালের ৩ কোটি মানুষের প্রায় ৯০% ইন্টারনেট ব্যবহার করে, আর প্রবাসে থাকা ৭.৫% মানুষ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে মূলত ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হঠাৎ এই সিদ্ধান্তে লাখো মানুষ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিশেষত যাদের প্রিয়জন বিদেশে কাজ করে। বিশ্লেষকদের মতে এটা ছিল অত্যন্ত আকস্মিক সিদ্ধান্ত। দেশের এত বড় একটি অংশ প্রবাসীদের উপর নির্ভরশীল, সেখানে হঠাৎ যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে যাওয়া মানুষকে হতাশ ও ক্ষুব্ধ করে তোলে। এই আন্দোলনের আয়োজন করে হামি নেপাল নামক একটি এনজিও, যা ২০১৫ সালে যুব আন্দোলন হিসেবেই সূচনা হয়েছিল। কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস থেকে অনুমতি নিয়ে তারা বিক্ষোভের ডাক দেয়। সংগঠনের মূল দাবি ছিল দুর্নীতি দমন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং তরুণদের কণ্ঠস্বরকে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। পোখারা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা স্কুলের সহকারী অধ্যাপক যোগরাজ লামিছানে বলেন, যুব সমাজ মনে করছে তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে তাদের ক্ষোভ দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হওয়া কেবল আগুনে ঘি ঢেলেছে। মূলত তারা ন্যায় বিচার, সুশাসন আর স্বচ্ছতা চাইছে। নেপালের জেনারেশন জেড আন্দোলন এখনও চলমান। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন। সরকার কারফিউ আরোপ করে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনলেও তরুণ সমাজের ক্ষোভ সহজে স্থিমিত হবে না। দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং তথ্য প্রযুক্তি যুগে কণ্ঠরোধ, এসবের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আন্দোলনের রক্তক্ষয়ী প্রথম দিনেই যে ১৯টি প্রাণ হারালো, তা দেশটির ইতিহাসে এক গা শিউরে ওঠা কালো অধ্যায় হয়ে থাকবে। প্রশ্ন হলো, সরকার কি তরুণ সমাজের কণ্ঠ শুনবে নাকি কঠোর দমননীতি অব্যাহত রাখবে? নেপালের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উত্তরেই।
স্কুল ও কলেজের ইউনিফর্ম পরা হাজারো শিক্ষার্থী ও তরুণ রাস্তায় নামে, হাতে ছিল পতাকা ও নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড। দুর্নীতি বন্ধ করো, সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করো, যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে। এই আন্দোলনকে আয়োজকরা জেন জেড প্রদর্শন বলে উল্লেখ করেন, যা তরুণ প্রজন্মের হতাশা ও ক্ষোভের প্রতিফলন। আন্দোলন শুধু কাঠমান্ডুতে সীমাবদ্ধ থাকেনি, বরং পোখারা, বিরাটনগর ও ভরতপুর সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা বলছে তারা দুর্নীতি বিরোধী লড়াই করছে এবং একই সঙ্গে নিজেদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। অর্থনীতির স্থবিরতা ও কর্মসংস্থানের ঘাটতিও তরুণদের ক্ষোভ বাড়িয়ে তুলছে। প্রতি বছর হাজার হাজার তরুণ শিক্ষা ও চাকরির জন্য বিদেশে চলে যেতে বাধ্য হয়। সাবেক অর্থসচিব রামেশ্বর খনাল বলেন, চাকরির সুযোগ প্রত্যাশিত হারে তৈরি না হলেও জনরোষ মূলত দুর্নীতি ও রাজনৈতিক নিয়োগে স্বজনপ্রীতির কারণে বাড়ছে। বাংলাদেশের ছাত্র আন্দোলন এশিয়ার দেশগুলোতে একটা মারাত্মক প্রভাব ফেলেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইন্দোনেশিয়ার সাম্প্রতিক আন্দোলনের অনুপ্রেরণা যেমন ছিল বাংলাদেশ, তেমনি নেপালের এই আন্দোলনও অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছে বাংলাদেশের জুলাই বিপ্লব। বিশ্বব্যাপী এখন সরকারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর নজরদারি বাড়াচ্ছে। নেপালের পদক্ষেপও সেই প্রেক্ষাপটে এসেছে। যদিও সমালোচকদের মতে এতে মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের দাবি এটি সামাজিক শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয়, কিন্তু তরুণ সমাজ মনে করছে এটি আসলে তাদের কণ্ঠরোধের কৌশল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।